ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি আছে তার মধ্যে আজকে 15 নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল এর 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বুঝে অনুশীলন করবে। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তুমি পেতে পারো। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমে 1 দাগের অঙ্ক কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। তাহলে যেমন নির্দেশ দেওয়া আছে সেই মতো উত্তর দিতে হবে। 1 দাগের 1 অঙ্ক আছে দেখো, 3/5 অংশের সমান হলো ABCD 4টি অপশান আছে। এখানে প্রত্যেকটিতে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে। যে কোনো সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার নিয়ম আমরা জানি, 100 দিয়ে গুণ করলে শতকরা হয়ে যায়। তাহলে এই 3/5 ভগ্নাংশটিকে 100 দিয়ে গুণ করে দেব। 3/5 সমান হয়ে যাবে 3/5 গুণিত 100, পার্সেন্টেজ চিহ্নটি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এবার যদি সরল করি, 5 20 100 কাটাকাটি করলে এখানে 1 3 20 60, তাহলে 60%, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে বি এর দাগের উত্তর। খুবই সহজ অঙ্ক। তারপর 1 দাগের 2 অঙ্ক দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্বাচন করো। এইখানে যে 4টি সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট সেটি নির্ণয় করতে হবে। এখানে দেখো যে 4টি সংখ্যা দেওয়া আছে, প্রথমেরটি আছে √49, অর্থাৎ 49-এর বর্গমূল করতে হবে। 49-এর বর্গমূল আমরা বর্গমূলের নামটাতে পেয়ে যাব 7 7 49, তাহলে এটি হয়ে গেল 7। 36 একই রকমভাবে পাবো 6 6 36। 625 এখানে বর্গমূল প্রথমে আছে √625, তার আবার √, তাহলে 625কে সবার প্রথম বর্গমূল করি, উৎপাদকে ভেঙে দিলে পেয়ে যাব, বা ভাগ পদ্ধতিতেও বর্গমূল করতে পারি। উৎপাদকে যদি ভাঙি 5 দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 2 থাকে, 5 5 25, আবার 5 দিলাম, 5 দুগুণে 10 2, 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 5 5 25, তাহলে দুটি তাহলে জোড়া জোড়া 5 মানে 5 এখান থেকে একটি আসবে, আবার এখান থেকে একটি আসবে, তাহলে 5 5 25। তাহলে এখানে পেলাম প্রথম বর্গমূলের চিহ্ন তুলতে গেলে 25 পেলাম, আবার তার বাইরে আরেকটি বর্গমূল আছে, তাহলে √25 সমান হয়ে যাবে 5। আরেকটি সংখ্যা আছে 8, 8-এর কিন্তু √, চিহ্ন নেই, তাহলে এটি একটি সংখ্যা পূর্ণ সংখ্যায় আছে, তাহলে 7 6 5 8, 4টি সংখ্যা এখন এই রকম দেখা যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে ছোট 5, তার মানে যেটি দেওয়া ছিল √625, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সবচেয়ে ছোটটি, ক্ষুদ্রতম সংখ্যাটি সমান √625। খুবই সহজ হয়ে গেল। তারপর 1 দাগের 3 অঙ্ক দেখো, 0.04 মাথায় আবার পৌনঃপুনিক অর্থাৎ আবৃত্ত দশমিক, এর তুল্য ভগ্নাংশটি হবে, এখানে যে 4টি ভগ্নাংশ দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই যে আবৃত্ত দশমিকের সংখ্যাটি আছে তাকে ভগ্নাংশে পরিণত করি,
তাহলে সমতুল্য ভগ্নাংশটি আমরা পেয়ে যাব। পৌনঃপুনিককে ভগ্নাংশ করার নিয়ম আমরা জানি। দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে সবার প্রথম লিখে দিতে হয়। তাহলে এখানে আমি 0, এখানে 0, এখানে 0, এখানে 4, তাহলে 4 পেলাম, যেহেতু বাম দিকে 0 আছে। এরপর বিযুক্ত করতে হয় কি, দশমিকের পর বা দশমিকের আগে একদম প্রথম থেকে শুরু করে যে সংখ্যা থাকে, যেখানে পৌনঃপুনিক শুরু হয়েছে তার আগে পর্যন্ত সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে এখানে 0 যেহেতু, তাহলে 0 বিয়োগ হবে। আর নিচে পৌনঃপুনিক যতগুলির মাথায় থাকবে ততগুলি 9, আর যেটি দশমিকের পর খালি থাকবে অর্থাৎ পৌনঃপুনিক না থাকবে ততগুলি 0। তাহলে এখানে একটি খালি অর্থাৎ পৌনঃপুনিক নেই এরকম আছে, তাই একটি 0 হবে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এটি 4/90। এটাকে যদি আরেকটু লঘিষ্ঠ আকারে করি, 2 দুগুণে 4, 2 4 8, 1 থাকে 2 5, সমান হয়ে যাবে 2/45। তাহলে 0.04 পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, এর তুল্য ভগ্নাংশটি হবে 2/45। খুবই সহজ। তারপরে দেখো 1-এর দিকে 4-এর অঙ্ক, নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা, অর্থাৎ নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা 2 3 4 1 কত হবে দেখতে হবে। এইটি একটি চোঙ। এবার নিরেট যদি হয় তাহলে এই ভিতরেরটি ফাঁপা থাকবে না। যদি ফাঁপা না থাকে এই দুইটি মুখও বন্ধ থাকবে, তবেই নিরেট চোঙাকৃতি চোঙ হবে। এই না হলে ফাঁপা চোঙ হয়ে যাবে। তাহলে এই নিরেট চোঙের এইটি একটি তল, একটি, এখানে একটি তল, আরও একটি, এবং এই মুখে আরও একটি তল। তাহলে মোট 3টি তল পেলাম, 2টি সমতল আর একটি বক্রতল। অতএব নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা 3টি, 2টি সমতল এবং একটি বক্রতল। ঠিক আছে। তারপর 1-এর দাগের 5-এর অঙ্ক দেখো, 3টি পি যোগ করে 3 বিয়োগ করলে ফলাফল হবে কত? এইখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে দেখতে হবে। তাহলে 3টি পি যদি যোগ করি, পি যুক্ত পি যুক্ত পি, 3p হয়ে যাবে। তার থেকে 3 বিয়োগ করলে বিযুক্ত 3, তাহলে আমরা পেয়ে যাব 3p - 3। তাহলে লিখে দেব 3টি পি যোগ করে 3 বিয়োগ করলে পাই পি যুক্ত পি যুক্ত পি বিযুক্ত 3 সমান হয়ে যাবে 3p - 3, যেটি কিনা অপশান ডিতে আছে। খুব সহজে হয়ে গেল। তারপর 1-এর দাগে 6-এরটি দেখো, 0.6 গুণিত 0.5 গুণিত 0.1 এর মান কত? তাহলে এটিকে আমি পর্যায়ক্রমে গুণ করব, অর্থাৎ প্রথমে এই দুটি গুণ করব, যে গুণফল পাবো তার সাথে পরেরটি আবার গুণ করে দেব, তাহলে গুণফলটি পেয়ে যাব। উত্তরটি আমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। প্রথমে দেখো এই দুটি গুণ করলে পেয়ে যাব আমরা কত, 6 5 30। এখানে যেহেতু 0 তাহলে 0 লিখলাম না বা লেখার দরকার নেই। এবার দশমিকটি বসাতে হবে, এখানে দশমিকের পর একটি অঙ্ক, এখানে দশমিকের পর একটি অঙ্ক। তাহলে গুণফলে ডান দিক থেকে দুটির পর দশমিক বসাতে হবে। তাহলে এখানে একটি, দুটি ঘর পরে এখানে বসাতে হবে। তার আগে একটি 0 দিয়ে দিলাম, ইন্টু 0.1। এরপর 1 এবং 30 গুণ করলে পাবো কত, 30ই পাবো। এবার দশমিকটি বসাতে হবে, এখানে দশমিকের পরে দুটি অঙ্ক, এখানে দশমিকের পরে একটি অঙ্ক, মোট 3টি অঙ্ক হলো। ডান দিক থেকে 3টি অঙ্ক গণতি করে বসাতে হবে বাম দিকে দশমিক। তাহলে 1 2
3 আর একটি শূন্য দিয়ে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3টি ঘর হলো, দশমিকের আগে আরেকটি শূন্য দিলাম, দশমিকের পরে সংখ্যা, তারপর শূন্যর আর কোনো দাম থাকে না, তাই এটা আমি কেটে দিলাম। তাহলে পেয়ে গেলাম 0.03, যেটি কিনা অপশান এ তে আছে। খুবই সহজ। তাহলে দেখো অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরপর চলে যাব পরের দাগের অঙ্ক, অর্থাৎ 2-এর দাগের অঙ্ক। দেখো কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর দাগের 1-এর অঙ্ক আছে, একটি আলমারিতে গল্পের বই ও অন্যান্য বইয়ের সংখ্যার অনুপাত 2:7। গ্রাহকদের পছন্দ অনুযায়ী 720টি গল্পের বই আলমারিতে রাখা থাকলে অন্যান্য বই কটি থাকবে? তাহলে গল্পের বই এবং অন্যান্য বইয়ের সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে 2:7 এবং গল্পের বইয়ের সংখ্যাটি পেয়ে গেছি এখানে 720। তাহলে অন্যান্য বইটি আমাকে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে, খুব সহজেই করে দিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে গল্পের বই অন্যান্য বই সমান হচ্ছে 2:7। তাহলে গল্পের বইয়ের সংখ্যা যদি 2টি হয়, অন্যান্য বই আসবে 7টি। তাহলে গল্পের বই যদি 4টি হয়, তাহলে 2 দিয়ে গুণ করেছি, এইটিকেও 2 দিয়ে গুণ করতে হবে, তখন এটা হয়ে যাবে 14। তাহলে গল্পের বই যদি 4টি হয়, অন্যান্য বই হবে 14টি। একইভাবে এটি যদি 3 দুগুণে 6 হয়, তাহলে এটা তখন হবে 3 7 21। এইভাবে গল্পের বইয়ের সংখ্যাটি হয়েছে 720। তাহলে 720 হতে গেলে 2কে কত দিয়ে গুণ করলে 720 হবে, সেটা আমরা প্রথমে বের করে নিই। কীভাবে বের করব? 720কে 2 দিয়ে ভাগ করে দেব। 2 3 6, 1 থাকলো, 2 দিলাম, 2 6 12, 0 নামলো, 0 0। তাহলে পেয়ে গেলাম 360। তাহলে এই যে অনুপাতটি লেখা আছে তাকে আমরা লিখতে পারি 2 গুণিত কত পেয়েছি 360 ইজ টু, তাহলে এটাও হয়ে যাবে 7 গুণিত 360। কারণ অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, অর্থাৎ অনুপাতের পূর্বপদ এটাকে বলে উত্তরপদ, পূর্বপদে যে সংখ্যা দিয়ে গুণ করব, উত্তরপদকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। আবার পূর্বপদকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, পরের উত্তরপদকেও একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি এটা গুণ করে দিই 720 ইজ টু, এটা গুণ করলে পাবো 7 6 42, শূন্যটা থেকে গেল, হাতে 4, 3 7 21, 4 25। তাহলে গল্পের বই যদি 720টি হয়, অন্যান্য বই পেয়ে গেলাম 2520টি। খুব সহজেই পেয়ে গেলাম। কিভাবে না, গল্পের বই যেহেতু এখানে দেওয়া আছে তাই 2 দিয়ে ভাগ করলাম। যদি অন্যান্য বই দেওয়া থাকতো, তাহলে অন্যান্য বই, অর্থাৎ এখানে অনুপাতে 7 আছে, 7 দিয়ে ভাগ করতাম, সেই যে ভাগফলটা পাবো সেটা দিয়ে দুটোকে গুণ করে দিতাম। যে কোনোটা দেওয়া থাকলে যে কোনো একটা, অন্যটা আমরা খুব সহজেই পেয়ে যাব। অতএব এখান থেকে আমরা পেয়ে যাব অন্যান্য বইয়ের সংখ্যা সমান 2520টি। খুব সহজে হয়ে গেল। ঠিক আছে, তারপরে 2-এর দাগে 2-এর অঙ্ক। একটি বর্গক্ষেত্রের প্রতিসম অক্ষের সংখ্যা কত, চিত্রসহ লেখো। তাহলে প্রতিসম অক্ষের সংখ্যা কত, চিত্রসহ। প্রথমে বর্গক্ষেত্রে একটি চিত্র আঁকি। দেখো ABCD এখানে একটি বর্গক্ষেত্র নিয়েছি। এই বর্গক্ষেত্রের প্রতিসম অক্ষের সংখ্যা লিখতে হবে। প্রতিসম অক্ষ হচ্ছে একটি রেখা, যে রেখাটি এই যে ছবিটি আছে, এই ছবিটিকে দুটি হুবহু একই রকম ভাবে ভাগ করবে। অর্থাৎ যদি একটি সরলরেখার মাঝামাঝি যে কোনো জায়গায় আমি সরলরেখা আঁকি, যেই সরলরেখাটি বরাবর এই ছবিটিকে যদি আমি ভাঁজ করি, তাহলে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ একটির সাথে অপরটি একদম মিলে যাবে, তাহলে সেই রেখাটিকে প্রতিসম রেখা বলে। তাহলে এখানে আমি যদি এই দিকে একটি রেখা টানি,
একদম মাঝামাঝি, অর্থাৎ এ বির মধ্যবিন্দুতে এবং সিডির মধ্যবিন্দুতে বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান, তার মাঝামাঝি যদি সরলরেখা টানি তাহলে এই অক্ষ বরাবর যদি এটাকে আমি ভাঁজ করে দিই সে দুটো কিন্তু সমান হবে। তাহলে এইটি একটি অক্ষ, যেটি হচ্ছে প্রতিসম অক্ষ। আবার এই দিক বরাবর যদি আমি আরও একটি অক্ষ টেনে নিই বা অক্ষ ধরে নিই তাহলেও কিন্তু এটি প্রতিসম অক্ষ হয়ে যাবে, কারণ এটির সঙ্গে এটি সমান। আবার আমি যদি এই দিকে অর্থাৎ কর্ণ বরাবর যদি আমি একটি লাইন টেনে দিই তাহলে কিন্তু এই দুটি ত্রিভুজ পুরোপুরি মিলে যাবে বা এইটি একটি প্রতিসম অক্ষ। একইভাবে আমি যদি আবার এসি বরাবর আরেকটি সরলরেখা টেনে নিই অর্থাৎ এই কর্ণ বরাবর, তাহলেও কিন্তু সেটি প্রতিসম অক্ষ হবে। তাহলে এবিসিডি যে বর্গক্ষেত্রটি এঁকেছিলাম তার প্রতিসম অক্ষের সংখ্যা পেলাম 4টি। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিসম অক্ষ 4টি, খুবই সহজ। তারপরে 2 দাগে 3 অঙ্ক, 3:2 সমানুপাত *50। এই যে স্টার দেওয়া আছে এই স্টার চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি কত হবে? এইটি একটি সমানুপাত। সমানুপাতে আমরা জানি এইটিকে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ বলা হয়। এবং এই যে 4টি পদের মধ্যে যে কোনো একটি পদ যদি বিলুপ্ত থাকে বা না দেওয়া থাকে, বাকি 3টি পদ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওই যে বিলুপ্ত পদটি সেটি কিন্তু খুব সহজেই হিসেব করা যায়। তার সূত্র আছে। এখানে তৃতীয় পদটি নির্ণয় করতে হবে। তৃতীয় পদ নির্ণয় করার সূত্র আমরা জানি, প্রথম পদ গুণিত চতুর্থ পদ ভাজিত দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদটি পেয়ে যাব। তাহলে সেই সূত্র দিয়ে এখানে খুব সহজেই আমরা হিসেব করে নেব সূত্রটি। তাহলে তৃতীয় পদ সমান প্রথম পদ গুণিত চতুর্থ পদ ভাজিত দ্বিতীয় পদ। তাহলে এখান থেকে স্টার সমান পেয়ে যাব প্রথম পদ গুণিত চতুর্থ পদ 3 × 50 ভাজিত দ্বিতীয় পদ। এইটিকে একটু কাটাকাটি করে গুণ করে সরল করে দিলে পেয়ে যাব। যদি এটি প্রথমে কাটাকাটি করি 2 25 × 50, এটি গুণ করে দিলে 3 25 75। অতএব স্টার চিহ্নিত স্থানে সংখ্যা হবে 75। অতএব স্টার চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা হবে 75। খুবই সহজ। তারপরে 2 দাগের 4 অঙ্ক দেখো, 2.73 3-এর মাথায় পৌনঃপুনিক এবং 2.73 7-এর মাথায় পৌনঃপুনিক এবং 3-এর মাথায়ও পৌনঃপুনিক। এদের মধ্যে কোনটি বড় সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যাটি কি এবং কেন? তাহলে প্রথমে এই সংখ্যা দুটির পৌনঃপুনিক তুলে দিলে সংখ্যাটি আমরা পেয়ে যাব কিভাবে দেখো। তারপর সেখান থেকে বড় সংখ্যাটি সহজেই নির্ণয় করতে পারবো। দেখো 2.73 মাথায় পৌনঃপুনিক 3-এর মাথায়, এইটা আমরা নিয়ারলি ইকুয়াল টু অর্থাৎ কাছাকাছি আসন্ন মানে নিয়ে নেব। সেটা কত? 2 যদি আমরা 4 স্থান পর্যন্ত নিয়ে নিই তাহলে 7 3 3 3। ঠিক আছে। এইবার এই সংখ্যাটিকে যদি 4 পর্যন্ত লিখি তাহলে 2.7373 আরও লিখলে এখানে 7 3 7 3 পাবো, আর এখানে 3 3 3 3 পেয়ে যাবো ডট ডট করে। তাহলে এই যে দুটি সংখ্যা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি অবশ্যই বড়। অতএব 2.73 মাথায় পৌনঃপুনিক দুটির মাথায় সংখ্যাটি বড়। কেন বড় আমরা পেয়ে গেলাম এখান থেকে, সংখ্যাটি বড়। ঠিক আছে। তারপর 2 দাগের 5 অঙ্কটি দেখো, খুব গুরুত্বপূর্ণ এবং ভালো অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কত গুণ হলে তাদের পরিসীমা সমান হবে? তাহলে তাদের পরিসীমা সমান। এবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কত গুণ হবে? তাহলে প্রথমে আমি সমবাহু ত্রিভুজের বাহু ধরে নেব, তার পরিসীমা বের করব।
বর্গক্ষেত্রের বাহু অন্য আরেকটি ধরে নেব, তারও পরিসীমা বের করব। পরিসীমা দুটি সমান, সেখান থেকে ত্রিভুজের বাহু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কত গুণ সেটা পেয়ে যাব। তাহলে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব ত্রিভুজটির পরিসীমা সমান 3a একক। এবার আরও মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান x একক, অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4x একক, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। শর্তানুসারে তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই দুটি পরিসীমা সমান 3a সমান 4x, বা a সমান এখান থেকে পেয়ে যাব, এখান থেকে কীভাবে পাবো, 3a সমান 4x এটি পেয়েছি, এটি অথবা না দিয়ে এখানে অতএব দিয়ে লিখি 3a সমান 4x, তাহলে a এর সঙ্গে 3 গুণ করে এই সংখ্যাটি পেয়েছি। তাহলে a সমান কত খুব সহজে পেয়ে যাব। দেখো একটা উদাহরণ দিই, 5 গুণিত 4 সমান 20। এবার যদি আমি বলি 5 গুণিত ড্যাশ সমান 30, তাহলে এই ড্যাশটা কী করে পাবো, 30কে ভাগ করে দেবো 5 দিয়ে, সমান পেয়ে গেলাম 5 ছক 30। তাহলে 5 দিয়ে ভাগ করে দিতে এটা পেয়ে গেছি। একইভাবে এইখানে আছে 3a সমান 4x, আমার a দরকার, তাহলে a কী করে পাবো, a এর সঙ্গে 3 গুণ করা আছে, 3 দিয়ে ভাগ করে দেবো, অতএব এখান থেকে পেয়ে যাবো 4x/3 সমান, এটাকে আমি আরও ভাবে লিখতে পারি ভালোভাবে, 4-এর 3 গুণিত x। এই যে x এইটিকে আমি ধরেছিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর a ধরেছিলাম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 4-এর 3 গুণ হয়ে গেল। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের 4-এর 3 গুণ হবে। কি হবে না, 4-এর 3 গুণ যদি হয় তাহলে তাদের পরিসীমা দুটি সমান হবে, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের 6 অঙ্ক, একটি রম্বস ও বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করি। অর্থাৎ একটি সাদৃশ্য আর বৈসাদৃশ্য, কোনটি কোনটি মিল আছে একটি বৈশিষ্ট্য লিখতে হবে, আর কোনটি অমিল আছে সেই বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে একটি রম্বস এবং একটি বর্গক্ষেত্রের মধ্যে মিল হলো উভয়ের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসেরও 4টি বাহুর দৈর্ঘ্য সমান, এটি হচ্ছে এর মধ্যে মিল। এবার অমিল হলো, অমিল কি, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, রম্বসের প্রতিটি কোণ সমকোণ নয়। আরও অনেক কিছু মিল আছে,
কিন্তু একটি মিল একটি অমিল বলেছে। তাহলে এই দুটি অমিল, একটি আর এই একটি মিল। মিল কি? উভয়ের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসেরও 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এটি মিল আর এটি অমিল। ঠিক আছে। তারপরে 2 দাগের 7 অঙ্ক 105 ও 315 এর গসাগু নির্ণয় করো। ভাগ পদ্ধতিতে গসাগু করে দেব। 105 দিয়ে 315কে প্রথমে ভাগ করি। 3, এখানে 3 আছে যেহেতু, তাহলে 3 দিয়ে দেখি। 3 3 5 15, 5 3 0 0, হাতের 1, 3 1 3, তাহলে মিলে গেল। 105 ও 315 এর গসাগু সমান, পেয়ে গেলাম। যেহেতু মিলে গেছে তাহলে 3 মিলেছে, গসাগু হয়ে যাবে 105। খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে 105 এবং 315-র মধ্যে গসাগু হচ্ছে 105। ঠিক আছে। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।